আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে বট বাহিনী। এরপর আরও জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র তৈরিতে কতদূর এগিয়েছে ইরান। আরও জানিয়ে দিব ১১৪ রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং সর্বশেষ জানিয়ে দিব যে গ্রহ মরে গিয়ে চাঁদ হয়ে গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জনপ্রিয়তায় ধস নেমেছে। এই জনপ্রিয়তা ধসের পেছনে পাকিস্তানকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন ইসরায়েল জোটকে দুর্বল করতে চায় তারা বটফর্মের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও যোগ করেন, এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, আমি একজন খাঁটি টেক্সাসবাসী যে ইসরায়েলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। তারপর খোঁজ নিলে দেখা যায় ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছেন। এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ও ইসরায়েল উভয়ের জনপ্রিয়তাই উল্লেখযোগ্যভাবে কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী ৬০% মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩%। ইরানের পারমাণবিক কার্যক্রমই কি দেশটির শক্তির মূল উৎস হয়ে উঠেছে? তবে কি ৯০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চলেছে তেহরান? কারণ পশ্চিমাদের শঙ্কা ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। তাই তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানের সাথে সমঝোতামূলক চুক্তি না হলেই যুদ্ধ আবারও শুরু হবে। কিন্তু ইরান কি মানবে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত? পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের সাথে কি আপোষ করবে তেহরান? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরিতে কতদূর এগিয়েছে ইরান? লোহা যেমন আগুনে নিক্ষেপ করলে উত্তপ্ত হয়ে উঠে, ঠিক তেমনই অবস্থা হয়েছে ইরানেরও। যুক্তরাষ্ট্র যতই চাপ প্রয়োগ করছে, ইরান যেন ততটাই গর্জে উঠছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে দমাবার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সাথে চূড়ান্ত সমাধানের পথ খুঁজতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হঠাৎ করেই বৈঠকে বসেন ট্রাম্প। বড় ধরনের সংকট মোকাবিলায় এই রুমটি থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন মার্কিন শাসক। অথচ টানা কয়েক ঘন্টার চলমান ওই বৈঠকের পরও ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন ট্রাম্প। ৩০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু ইরানকে ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন বারবার পিছিয়ে যাচ্ছেন ট্রাম্প? ভঙ্গুর যুদ্ধবিরতিকে ৬০ দিনে টেনে নিয়ে যাওয়ার জন্যই আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। আর এ সময়ের মধ্যেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চূড়ান্ত সমাধানের পথ বের করবে দেশ দুটি। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করবে, তবেই ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বলছে, চলমান আলোচনায় পারমাণবিক ইস্যুতে কোনো আলাপ হবে না। তাই তো হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তি করবেন যা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের কাছে মূল উদ্বেগের বিষয়টা আসলে কি? চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে আবারও গর্জে উঠবে যুক্তরাষ্ট্র, এমনটাই হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মূলত ইরানের কাছে থাকা ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরেই বেশি উদ্বেগ বিরাজ করছে ট্রাম্প প্রশাসনের মাঝে। কারণ বিশ্লেষকদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যত বাড়ে, একে আরও সমৃদ্ধ করা তত দ্রুতগতিতে সহজ হয়ে ওঠে।
যার মাধ্যমে 60% থেকে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান। এদিকে সম্প্রতি ইরানের সরকারের একজন শীর্ষ ব্যক্তি হুঁশিয়ার করেই জানিয়েছেন যে তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করবে তেহরান, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথে আগানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন বইছে ঝোড়ো হাওয়া, আর সেই হাওয়ার কেন্দ্রে এখন বাংলাদেশ, ভারত। একদিকে ঢাকা, বেইজিং, ইসলামাবাদ অক্ষের নতুন সমীকরণ, অন্যদিকে দিল্লির বিশাল আকাশছোঁয়া সামরিক প্রস্তুতি। তবে কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা? দীর্ঘদিনের মিত্র ভারতকে এক প্রকার পাশ কাটিয়েই চীন ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প এখন আলোর মুখ দেখছে। কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন, আগামী জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যা এই অঞ্চলের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকেরা। ভারতের সঙ্গে চীনের গরম ঠান্ডা সম্পর্ক যাচ্ছে অনেক দিন থেকেই। ভারতের সঙ্গে ফের যখন বাংলাদেশের বৈরিতার গন্ধ, ঠিক তখন বড় চমক নিয়ে সামনে এলো পাকিস্তান। তবে এই চমক প্রতিরক্ষার খাতে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন আছে পাকিস্তান বাংলাদেশকে দিচ্ছে তাদের গর্ব JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এর আগে পাকিস্তানি গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে একটি সম্পূর্ণ কার্যকর JF-17 ফ্লাইট সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য ক্রয় চুক্তির পূর্বাভাস হিসেবেই দেখছেন। এদিকে সম্প্রতি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ে নতুন যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার এই হঠাৎ সামরিক আধুনিকায়ন চোখ কপালে তুলছে দিল্লি। একদিকে আবারও চীনের সঙ্গে সম্পর্ক জড়াচ্ছে বাংলাদেশ, অন্যদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দেশটিকে সমরাস্ত্রে সমৃদ্ধ করার চিন্তা করছে। এই ঘটনা গোটা দিল্লির মটকা আরও গরম করবে, এটাই কূটনীতির হিসাব। তবে কি বসে থাকবে ভারত? ঢাকা যখন নিজেদের আকাশ সীমা সুরক্ষিত করছে, দিল্লিও তখন বসে নেই। ভারতের বিমান বাহিনীকে ঢেলে সাজাতে ফ্রান্স থেকে 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করছে মোদী সরকার। ভারতের এই বিশাল সামরিক আয়োজন কি বাংলাদেশের জন্য অশনি সংকেত, নাকি এটি স্রেফ চীনের মুক্তারমালা নীতি বা এনসার্কেল পলিসিকে কাউন্টার করার ভারতীয় চাল? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, বরং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই চলছে। তবে প্রতিবেশীর ঘরে 114টি রাফাল যুক্ত হওয়া যে কোনো রাষ্ট্রের জন্যই চিন্তার কারণ। অন্যদিকে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ায় দিল্লির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। আর ঠিক তখনই ভারত আগাচ্ছে রাফালের দিকে। রাত নামলে চাঁদের দিকে তাকান, ঝকঝকে, নিখুঁত, গোলাকার, যেন সে সবসময় ওখানে ছিল, যেন পৃথিবী আর চাঁদ মিলিয়ে একটা সংসার অনন্তকালের। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। চাঁদের জন্ম হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ডের পর। এক গ্রহ মরেছিল পৃথিবীর বুকে সরাসরি এসে ধাক্কা মেরে, আর সেই মৃত্যুর ছাইভস্য জুড়ে গিয়ে আজকের চাঁদ। কে ছিল সেই গ্রহ? কোথা থেকে এসেছিল? চলুন দেখি কি বলে বিজ্ঞান। বিজ্ঞানীরা যখন কোনো কিছু জানেন না, তখন তারা তার একটা নাম দিয়ে দেন। নামটা রহস্যকে কমায় না, বরং সেটাকে আরো রহস্যময় করতে সাহায্যই করে। সেই অজানা গ্রহের নাম রাখা হয়েছে থেইয়া। গ্রিক পুরাণে থেইয়া ছিলেন চাঁদের দেবীর মা। নামটা মন মতো, কারণ যে গ্রহের কথা বলা হচ্ছে সে আক্ষরিক অর্থেই চাঁদকে জন্ম দিয়ে গেছে। 1970-এর দশকে বিজ্ঞানীরা প্রথম এই তত্ত্ব সামনে আনেন। ধারণাটার নাম জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস। মানে হলো সৌরজগতের শৈশবকালে, অর্থাৎ প্রায় 450 কোটি বছর আগে, মঙ্গলের সমান একটা গ্রহ এসে সরাসরি তরুণ পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই সংঘর্ষে বিপুল পরিমাণ পদার্থ ছিটকে বেরিয়ে পৃথিবীর কক্ষপথে ভেসে বেড়াতে থাকে। আস্তে আস্তে সেই ছিটকানো পাথর, ধুলো, আগুন একজোট হয়ে তৈরি করে চাঁদ। শুনতে নাটকীয় লাগে, কিন্তু এটাই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। থেইয়া আর নেই। সেই সংঘর্ষে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। তাহলে তার সম্পর্কে জানব কিভাবে? বিজ্ঞানের কাজ এখানেই শুরু। অপরাধ তদন্তে যেমন খুনি না থাকলেও ঘটনাস্থলের আলামত থেকে সত্য বের করা যায়, এখানেও তাই।
থেইয়া নেই, কিন্তু তার ছাপ আছে পৃথিবীর পাথরে, চাঁদের মাটিতে। কিন্তু এখানেই একটা অদ্ভুত সমস্যা আছে। পৃথিবী আর চাঁদের পাথরের রাসায়নিক গঠন প্রায় হুবহু এক। অক্সিজেন, টাইটানিয়াম, ক্রোমিয়াম সব উপাদানের আইসোটোপ অনুপাত মিলে যায়। পৃথিবীর পাথর আর চাঁদের পাথর পাশাপাশি রাখলে বলার উপায় নেই কোনটা কোথা থেকে এসেছে। এটা একটা ধাঁধা, কারণ যদি চাঁদ তৈরি হয় থেইয়ার ধ্বংসাবশেষ থেকে, তাহলে পৃথিবীর পাথরের মতো হওয়ার কথা নয়। থেইয়া তো আলাদা গ্রহ, আলাদা উপাদানে তৈরি, তার পাথর আলাদা হওয়ার কথা। তাহলে মিলছে কেন, কিভাবে? 2025 সালের নভেম্বরে একটা গবেষণা প্রকাশিত হলো বিজ্ঞান জার্নাল সায়েন্সে। করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয় আর ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকরা মিলে। তারা একটা চাবি ধরলেন, জিনিসটা হলো লোহার আইসোটোপ। আইসোটোপ মানে একই মৌলের ভিন্ন রূপ। লোহার বিভিন্ন আইসোটোপের অনুপাত কোথায় কতটুকু সেটা বলে দেয় সেই পদার্থ সৌরজগতের কোথায় তৈরি হয়েছিল। সূর্যের কাছে তৈরি পাথর আর দূরে তৈরি পাথরের আইসোটোপ স্বাক্ষর আলাদা। এটা যেন মহাজাগতিক জন্ম সনদ। গবেষকরা নিলেন অ্যাপোলো অভিযানের চাঁদ থেকে আনা পাথর, পৃথিবীর ভূত্বকের নমুনা আর উল্কাপিণ্ড। সবকিছুর লোহার আইসোটোপ মাপলেন অত্যন্ত সূক্ষ্মভাবে।